স্টে হোম, স্টে সেফ। আজকে আমরা পড়ব তাপের ঘটনাসমূহের শেষ অংশ, তাপের পরিবহন। চলো দেখি। সময়ে একেবারে শেষ লগ্নে আমরা চলে এসেছি। এই সেগমেন্টে আমরা বলবো তাপের পরিবহন। এতক্ষণ আমরা দেখলাম তাপ প্রয়োগ করলে কঠিন তরল গ্যাসীয় পদার্থের কী পরিবর্তন হয়, অর্থাৎ বিভিন্ন ধরনের প্রসারণ। কঠিনের ক্ষেত্রে 3 ধরনের প্রসারণ দেখলাম, তরলের ক্ষেত্রে 2 ধরনের আয়তন প্রসারণ দেখলাম, গ্যাসের ক্ষেত্রে আয়তন প্রসারণ দেখলাম। কিন্তু এই অংশে আমরা পড়ব তাপের পরিবহন, অর্থাৎ কঠিন পদার্থের মধ্যে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ কীভাবে পরিবাহিত হয়, পরিবাহিত হলেও কতটা পরিমাণ তাপ পরিবাহিত হবে, তার যে তাপ পরিবহনের যে হার সেটা কী হবে, বা তাপ পরিবহন কোন পদ্ধতিতে হবে, সেগুলো আমরা এই অংশে আলোচনা করব বা দেখব। ঠিক আছে, চলো একবার দেখে নিই। তাপের সঞ্চালন। ঠিক আছে, তাহলে সঞ্চালন জিনিসটা কি? সঞ্চালন হলো গিয়ে, ধরো একটা বস্তুর মধ্যে উষ্ণ অংশ থেকে, হট অংশ থেকে কোল্ড অংশে তাপ যাচ্ছে, এই ঘটনাটাকেই বলছি সঞ্চালন। অথবা ধরো দুটো বস্তু, যার মধ্যে একটা উষ্ণ একটা কোল্ড মানে শীতল, তো সেখান থেকে তাপ এক স্থান থেকে অন্য স্থানে যাচ্ছে, হট থেকে শীতলে যাচ্ছে, এটা হচ্ছে সঞ্চালন। সঞ্চালন সাধারণত 3টে পদ্ধতিতে হয়। ঠিক আছে, একটা হচ্ছে কি না পরিবহন, পরিচলন আর বিকিরণ। পরিচালন আর বিকিরণ দুটো জিনিস আমরা দেখেছি ভালোই। এত একটু বলে দিই, যেমন দেখো সূর্যপৃষ্ঠ থেকে তাপ আসছে, ভূপৃষ্ঠকে গরম করছে, বিকিরণ। আচ্ছা, আবার দেখো কেটলিতে চা দিয়েছি, চায়ের দানাগুলো উঠছে নামছে, মানে একটা পরিচালন স্রোতের সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে পরিচালন পদ্ধতি। আর পরিবহনটা আমরা আলোচনা করব। তাপের পরিবহনের কতগুলো পরীক্ষা, একটি পরীক্ষার সাহায্যে আমরা করব, দেখাবো জিনিসটা। তো যে কঠিন পদার্থের মধ্যে তাপের পরিবহন কীভাবে হয়, পরীক্ষাটার নাম হচ্ছে ইনজেন-হজের পরীক্ষা। এখানে কী করা হয়, একটা আয়তঘনকাকার পাত্র নেওয়া হয়েছে, তার মধ্যে কতগুলি দণ্ড, কিছুটা অংশ পাত্রের মধ্যে, কিছুটা অংশ পাত্রের বাইরে রাখা আছে। ঠিক আছে, পাত্র, এবার ওই দণ্ডগুলি যেমন তামা, লোহা, একটা কাঠ নিলাম, আর ধরো একটা সীসা নিলাম, সীসা। এবার এই 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 যে দণ্ডগুলো দেখছি আমরা, এই দণ্ডগুলো পাত্রের ভিতরে যে অংশ আছে, সেই অংশে মনে করো ধরো আমরা গরম জল, 80°C উষ্ণতা সাধারণত হয়, ফুটন্ত জল নিলাম, আর আর বাইরের অংশে আমরা কি করলাম না মোমের প্রলেপ দিলাম। এবার আমরা কিছুক্ষণ বাদ কি অবজারভেশন করছি যে কাঠের দণ্ডে মোমের প্রলেপ একটুও গলেনি, সীসার দণ্ডে মোমের প্রলেপ কিছুটা গলেছে, লোহার দণ্ডে মোমের প্রলেপ সীসার চেয়ে বেশি গলেছে, তামার দণ্ডে মোমের প্রলেপ ম্যাক্সিমাম গলেছে বা সর্বাধিক গলেছে। তো কেন এই ঘটনা ঘটলো? এই ঘটনা ঘটলো কী কারণে না, জলের মধ্যে যে ফুটন্ত জলের মধ্যে যে তাপ ছিল, তা জলের মধ্যে দণ্ডগুলির যে অংশ ছিল সেই অংশে সংস্পর্শ এসেছিল, তারপর সেই অংশ থেকে তাপ কী হয়েছে, পরিবাহিত হয়েছে দণ্ডের মধ্য দিয়ে, এবং পরিবাহিত হওয়ার জন্য কী করেছে না মোমটা তাপ সঞ্চয় করে গলে গেছে। এবার যে দণ্ডের মধ্যে বেশি তাপ গেছে বা পরিবাহিত হয়েছে, সেই দণ্ডে অংশে মোম বেশি পরিমাণে গলেছে। তাহলে পরিবহন পদ্ধতি বা তাপটা কী পদ্ধতি গেল না পরিবহন পদ্ধতি গেল। এই পরিবহন পদ্ধতিটা কি, একবার আমরা সংজ্ঞাটা দেখে নিই। পরিবহন পদ্ধতিকে সংজ্ঞা বলা হয় যে তাপ, ঠিক আছে, সঞ্চালনের যে পদ্ধতিতে কি করা হয় না তাপ কঠিনের উষ্ণতর অংশ থেকে শীতলতম অংশে, ঠিক আছে, সংজ্ঞাটা একবার দেখিনি, অংশ থেকে শীতলতম অংশের অণুগুলির কম্পনের দ্বারা সঞ্চালিত হয়, কিন্তু স্থান পরিবর্তন, ঠিক আছে, বা স্থানচ্যুতি হয় না, অণুগুলির স্থানচ্যুতি হয় না, এই পদ্ধতিকে তাপের পরিবহন পদ্ধতি বলে। দেখো এই সংজ্ঞাটা তোমরা বইয়ের যে কোনো স্ট্যান্ডার্ড সমীকরণ থেকেও দেখে নিতে পারো। দেখো এই অংশে আমরা দেখছি, একটু ভালো করে যদি দেখি, একটা লোহার দণ্ড নিয়েছি, লোহার দণ্ডের এক অংশ, একদিকটা হচ্ছে উষ্ণ অংশ, একদিকটা হচ্ছে কোল্ড অংশ। ঠিক আছে, তাহলে উষ্ণ অংশের মলিকিউলগুলোর কি শক্তি অনেকটাই বেশি হয় বা বেশি থাকে, অর্থাৎ ওই অংশে অণুগুলো বা লোহার দণ্ডের কণাগুলো বেশি পরিমাণে কাঁপছে, কম্পন শক্তি, অণুগুলির কম্পন বেশি। এই কম্পন কি হয়, একটা থেকে আর একটা কণা বা পরমাণুর মধ্যে দিয়ে
সঞ্চালিত হতে থাকে, ঠিক আছে, হতে 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 উষ্ণ অংশ থেকে শীতলতম অংশের দিকে যায়। তো এই যে তাপের এই যে কম্পনাকারে পরিবহন, এটা কি আমরা বলি তাপীয় পরিবহন। আর মানে এটিই হলো তাপীয় পরিবহনের কার্যপ্রণালী, ঠিক আছে। মানে কি হয় না, লোহার দণ্ডের মধ্যে অণুগুলো কোনো স্থানচ্যুতি হলো না, অথচ তাপ উষ্ণ অংশ থেকে শীতলতম অংশে কি হলো, সঞ্চালিত হয়ে গেল। বোঝা গেল? তাহলে এইভাবেই কি হয়, তাপ উষ্ণতম অংশ থেকে শীতলতম অংশে পরিবাহিত হয়। যে কোনো ধাতব বান্ধব ক্ষেত্রে, দণ্ডের ক্ষেত্রে এটা সম্ভব, ঠিক আছে। এই হলো তাপের পরিবহন। ওকে, চলো এবার আমরা একটু দেখি যে কাঠে একদমই মোম গলেনি, অথচ তামায় সর্বাধিক গলেছে কেন। হ্যাঁ, এখানে আমরা দেখি তো কথা হচ্ছে গিয়ে কাঠের দণ্ডে মোমের স্তর একটু গলেনি, কিন্তু ধাতব দণ্ডগুলির মধ্যে সীসাতে সবচেয়ে কম গলেছে, তারপর লোহাতে গলেছে, সবচেয়ে বেশি গলেছে তামার দণ্ডে। ঠিক আছে, কেন এরকম হলো? পদার্থে তাপের পরিবহন অনুযায়ী আমরা তাকে দুভাগে ভাগ করি। একটা হচ্ছে কি তাপের সুপরিবাহী, একটা হচ্ছে সুপরিবাহী, আর একটা হচ্ছে কুপরিবাহী। ঠিক আছে, সুপরিবাহী বা উত্তম পরিবাহী, কুপরিবাহী একদম মানে পরিবাহিত হয় না। কুপরিবাহী মানে কি, যার মধ্যে তাপ পরিবাহিত হয় না। সুপরিবাহী বা উত্তম পরিবাহী কি, যার মধ্যে, ঠিক আছে, সুপরিবাহী হলো কি যার মধ্যে তাপ সহজেই পরিবাহিত হয়। এটা উদাহরণ দিই, দেখো সাধারণত কি অধাতব পদার্থগুলি কি হয়, কুপরিবাহীর মধ্যে পড়ে, যেমন কাঠ, আমাদের বায়ু, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। এখানে সাধারণত ধাতব পদার্থগুলি কি হয়, তাপের সুপরিবাহী হয়ে থাকে। বিভিন্ন উদাহরণ আছে, লোহা, তামা, সীসা। এবার পরিবাহীর মধ্যে পার্থক্য আছে, খুব ভালো, একে অপরের চেয়ে বেশি হয়, কিন্তু এদের মধ্যে তাপ যায়। ঠিক আছে, অ্যালুমিনিয়াম, আর একটা উদাহরণ লিখছি, একটু অন্য খালিতে লিখি, সেটা হচ্ছে হীরা। পরে আলোচনা করব। হীরা হয় দীর্ঘই। এরপর দেখি পরিবাহিত তাপের নির্ভরশীলতা বা তাপের পরিবহনের হার। ঠিক আছে, একটা ছবি আঁকি। একটা আয়তাকার কিউব নিলাম, এটা কি না, এটা হচ্ছে আয়তাকার ঘন, ঠিক আছে, যার এই প্রান্তের ক্ষেত্রফল হচ্ছে এ, বড় হাতের এ হচ্ছে এই প্রান্তের ক্ষেত্রফল বা এই পৃষ্ঠের ক্ষেত্রফল, হলো। আচ্ছা, এর উইড মানে হচ্ছে বেধ হচ্ছে ডি, হলো। আচ্ছা, মনে করো এই প্রান্তটার টেম্পারেচার হচ্ছে Q1, আর এই প্রান্তটার, এই পৃষ্ঠটার, প্রান্ত নয় মানে এই পৃষ্ঠটার টেম্পারেচার, যেটা আমরা সামনে দেখছি, এই পৃষ্ঠের টেম্পারেচার হচ্ছে Q1, আর ওই পৃষ্ঠটার টেম্পারেচার হচ্ছে Q2। ঠিক আছে, আচ্ছা এবার কি না, আমরা ধরে নিই Q1 গ্রেটার দ্যান Q2, অর্থাৎ এই পৃষ্ঠটা হচ্ছে বেশি উত্তপ্ত কাছে না এই পিছনের পৃষ্ঠটার চেয়ে। ঠিক আছে, তাহলে তাপ কোথা থেকে যাবে, তাপ সামনের পৃষ্ঠ থেকে তাপ সঞ্চালিত হবে। আচ্ছা, আমরা ধরি যে সামনের পৃষ্ঠ থেকে পিছনের পৃষ্ঠে তাপ সঞ্চালিত হতে টি সেকেন্ড সময় লাগছে। ঠিক আছে, তাহলে
পরিবাহিত তাপ পরিবাহিত তাপ কিউ, তার পরিমাণটা কি হবে? একে একে আমরা জিনিসগুলো দেখি। বলছি পরিবাহিত তাপ কিউ হবে পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক। পৃষ্ঠতলের ক্ষেত্রফলের সমানুপাতিক, অর্থাৎ কিউ প্রপোর্শনাল টু এ। আর বলছে পরিবাহিত তাপ কিউ হবে যে বেধটা আছে তার ব্যস্তানুপাতিক, অর্থাৎ 1/d। আবার বলছে কিউ হবে, মানে পরিবাহিত তাপের পরিমাণটা হবে কি না, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য। দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য মানে এখানে Q1 এখানে Q2, অর্থাৎ Q1 মাইনাস Q2, দুই পৃষ্ঠের উষ্ণতার পার্থক্যের সমানুপাতিক। আর একটা রইল কি না, পরিবাহিত তাপের পরিমাণটা হবে তাপ প্রবাহের জন্য যতটা সময় আমরা দেব, ঠিক আছে, সেই সময়টা সমানুপাতিক। অর্থাৎ যদি আমরা বেশি সময় ধরে, এটা মনে করে একটা পৃষ্ঠকে দেখিয়েছি, দুটো যদি আলাদা আলাদা হবে, যদি বেশি সময় ধরে একে অপরের সাথে লেগে থাকে তাহলে বেশি তাপ যাবে। দুজনকে সরিয়ে নিলাম, উষ্ণতর বস্তু শীতলতম বস্তুকে সরিয়ে নিলাম, তাহলে কম যাবে। ঠিক আছে, যাকে বা বা যদি আমরা একই বস্তুর ক্ষেত্রে দেখি তাহলে কি হচ্ছে না, সেই লোহার দণ্ডটার ক্ষেত্রে আমরা যদি দেখি তাহলে কী দেখব, যতক্ষণ আমরা উষ্ণতর প্রান্তে বা লোহার একটা প্রান্তকে হট প্রান্তের সঙ্গে রাখবো, কাছাকাছি রাখবো, ততক্ষণ কী হবে, যত বেশি সময় ধরে রাখবো তত বেশি পরিমাণে তাপ শীতলতম প্রান্তে পৌঁছাবে। ঠিক আছে, সেরকম আর কি। অর্থাৎ যেটা আসল কথায় চলে আসি, যে পরিবাহিত তাপ হবে তাপ পরিবহনের সময় সমানুপাতিক। যত বেশি সময় দেব তত বেশি পরিমাণে তাপ পরিবাহিত হবে। ঠিক আছে, তাহলে এগুলোকে সব একসাথে ভ্যারি করলে কীরকম হবে, কিউ প্রপোর্শনাল টু, দেখো, এ ইন্টু Q1 মাইনাস Q2 ইন্টু টি বাই 1/d, মানে এখানে হচ্ছে বাই ডি। হলো, এই হচ্ছে গিয়ে আমার সম্পর্কটা। এবার সমানুপাতিকটাকে তুলে দিলে আমরা কী পাবো, একটা কনস্ট্যান্ট পাবো, কিউ সমান কে ইন্টু এ ইন্টু Q1 মাইনাস Q2 ইন্টু টি বাই ডি। বুঝা গেল? এবার এখান থেকে আমরা কে এর মানটা বের করে নিই। দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি এটা একটু দেখে নাও। তাহলে কে সমান আমরা লিখলাম কি, দেখো এ শুধু কেটাকে এক কাছে একদিকে রাখলাম, বাকিগুলোকে আলাদা ওইদিকে নিয়ে চলে গেলাম, দিয়ে হলো কিউডি এ ইন্টু এত। এই সমীকরণটাকে আমি একটু সাজিয়ে লিখছি মানে কি, আমি কিউ বাই টি টার্মটাকে রাখলাম, বাকি এইগুলোকে এই পাশে নিয়ে চলে আসবো। দেখো কিউ বাই টি টার্মটাকে এই পাশে রাখলাম বা এক পাশে রাখলাম, বাকি টার্মগুলোকে নিয়ে চলে আসি। তাহলে কী হচ্ছে, কে ইন্টু, ঠিক আছে, Q1 মাইনাস Q2 ইন্টু এ বাই ডি। বোঝা গেল কি না? হলো, এই সমীকরণটা এলো। আচ্ছা দেখো আরেকটা জিনিস বলি, সেটা হচ্ছে গিয়ে একটু 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 রাফের মতো আমরা রাফ করে নিই জিনিসটা বলি। সেটা হচ্ছে গিয়ে দেখো 5 সমান আমরা কি লিখতে পারি, 1/5 করতে পারি, 1/5, মানে ওপরে উঠে গেলে কী হয়ে গেল 5। ঠিক আছে, তাহলে কে সমান আমরা কি লিখতে পারি, 1/1 কে। ভালো করে জিনিসটা বুঝে নাও। ঠিক আছে, এ সমান আমরা কি লিখতে পারি, 1/1 এ। পারি কি না, এটা পারি কি না, 5 সমান কি 1/1/5। তাহলে কি হয়, 1/1/5 কি নিচে বাইয়ের নিচে যেটা থাকে সেটা উপরে উঠে যায়, সমান তাহলে কী হচ্ছে 5/1, তার মানে 5 হলো। ঠিক একইভাবে অনুরূপভাবে আমরা এইভাবে লিখলাম, মানে এটা কি সাজিয়ে লিখলাম, কেন সেটা এক্ষুনি দেখতে পাবে। ঠিক আছে, এবার সমীকরণটা চলে এসো। আমি এই কেটাকে আর এটাকে সাজিয়ে লিখছি, কেটাকে আর এটাকে সাজিয়ে লিখলে কীরকম হবে। আচ্ছা আচ্ছা, এইখানে আমি লিখি কেটাকে আর এটাকে সাজিয়ে লিখলে
যে কিউ বাই টি সমান ওপরে রাখলাম Q1 মাইনাস Q2 দুটো, আর নিচে নামিয়ে আনলাম কি, দেখো কেটাকে নিচে নামিয়ে আনলাম, কী হবে 1/k। আচ্ছা, ডি আগেই ছিল, এটাকে এইভাবে লিখলাম 1/a। বোঝা গেল কি না? ঠিক আছে, তাহলে আর একটু সাজিয়ে লিখি, আর একটু সাজিয়ে লিখলে একটু সাজিয়ে নিই। এটা সাজিয়ে কেন লিখছি, এর কারণ আছে। এটাকে আমরা আর একটা স্ট্যান্ডার্ড সমীকরণের সাথে তুলনা করব। তাহলে কিউ মাইনাস কিউটি সমান 1/k ইন্টু, যেমন ডিটা ছিল তার নিচে আমরা এই জিনিসটা আমি ধরি এই দুটোকে গুণ করে দিচ্ছি, তাহলে কী হবে, এটা তো এক, তাহলে ডি বাই এ। ঠিক আছে, বোঝা গেল? তাহলে এইটা আমার সমীকরণটা দাঁড়ালো যে কিউ বাই টি সমান এইটা। এটা কেন করলাম, কোথা থেকে নিয়ে এলাম, সব ভিডিওটাকে পজ করে একবার ভালোভাবে দেখে নাও, প্রথম থেকে স্টেপ বাই স্টেপ। ঠিক আছে, প্রতিটা জিনিস বলা আছে। তাহলে দেখো, এইখান থেকে আমরা দেখি শুরু করি যে কিউ অর্থাৎ পরিবাহিত তাপের পরিমাণ কি হচ্ছে না, পরিবাহিত তাপের পরিমাণ কিউ সমান কে ইন্টু এ Q1 মাইনাস Q2 ইন্টু টি বাই ডি। ঠিক আছে, এখান থেকে আমরা এলাম কে একটা ধ্রুবক। এই কে ধ্রুবকটাকে বলা হয় কি না, এই কে ধ্রুবকটাকে বলা হয় কোনো পদার্থের তাপের পরিবাহিতাঙ্ক। কে বলা হয় কি, তাপের পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, আর কিউ হচ্ছে পরিবাহিত তাপের পরিমাণ, ঠিক আছে, আর কে হচ্ছে পরিবাহিতাঙ্ক। তাহলে এই পরিবাহিতাঙ্কের মানটা আমরা কীভাবে নির্ণয় করব, দেখো পরিবাহিতাঙ্কের মানটা আমরা কীভাবে নির্ণয় করব একটু দেখি। ওপরের সমীকরণটায় যদি আমরা এই এক নম্বর সমীকরণটা যদি আমরা এ সমান 1 ধরি, ঠিক আছে, Q1 মাইনাস Q2 সমান 1 ধরি, টি সমান 1 ধরি, ডি সমান 1 ধরি, তাহলে কী দাঁড়াচ্ছে সমীকরণটা, কিউ সমান কে, বাকি সব এক হয়ে গেল, হ্যাঁ কি না? তাহলে এইখান থেকে আমরা সমীকরণটা কি, তাহলে আমরা এইখান থেকে কে এর কী সংজ্ঞা দিতে পারি, অর্থাৎ তাপের পরিবাহিতাঙ্কের কী সংজ্ঞা দিতে পারি। তাহলে কে তাপের পরিবাহিতাঙ্কের সংজ্ঞাটা কীরকম দিলাম না, কোনো কঠিন পদার্থের, ভালো করে দেখো, কোনো কঠিন পদার্থের ডি সমান 1 অর্থাৎ একক বেধ, এ সমান 1 অর্থাৎ একক ক্ষেত্রফল হলো বিশিষ্ট পাতের দুটি প্রান্তের উষ্ণতার পার্থক্য যদি 1 একক হয়, 1 ধরে নিয়েছি, তাহলে 1 একক হয়, তাহলে এক পৃষ্ঠ থেকে, ছবিটা দেখো, এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রতি সেকেন্ডে কেন, টি এর মানটাকেও আমরা 1 ধরে নিয়েছি, প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হবে সেটাই হচ্ছে ওই ধাতব পাতটির বা ধাতব পদার্থটির তাপ পরিবাহিতাঙ্ক। ঠিক আছে, এবার একটু লিখে নিই ভাষা দিয়ে। ঠিক আছে, কোনো কঠিন পদার্থের একক বেধ, একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি পাতে দুটি বিপরীত পৃষ্ঠের উষ্ণতার পার্থক্য 1 একক হলে পাত্রে এক পৃষ্ঠ থেকে অপর পৃষ্ঠে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তাপ পরিবাহিত হয় তাকে ওই পদার্থটির তাপ পরিবাহিতাঙ্ক বলে। ঠিক আছে, এই হচ্ছে আমার সংজ্ঞাটা কিন্তু ভালো করে করতে হবে। ঠিক আছে, তাপ পরিবাহিতাঙ্কের একক কী হবে, তাপ পরিবাহিতাঙ্কের একক হবে, আমরা একটু দেখে নিই। দেখো, একক বার করতে সমীকরণটাকে দেখে নিই। সমীকরণটার ওপরে দেখছি গিয়ে কি কিউ মানে তাপের একক, ডি মানে হচ্ছে বেধের একক, এ হচ্ছে ক্ষেত্রফলের একক, আবার কিউ মাইনাস কিউ2 হচ্ছে তাপের পরিবর্তন মানে এটাও তাপের একক, আর হচ্ছে টি এর একক। তাহলে ওপরে তাপের একক, নিচে তাপের একক কেটে গেল। ঠিক আছে, তাই তো।
সংজ্ঞাটা একবার দেখি, সমীকরণটা থেকে সংজ্ঞাটা করে নিই। কিউ, কিউ মানে হচ্ছে কি, এটা কি তাপের একক। আচ্ছা, ডি হচ্ছে বেদ, বেদ মানে দৈর্ঘ্যের একক। আচ্ছা, এ মানে হচ্ছে ক্ষেত্রফল, ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য স্কোয়ার। তাহলে ওপরে একটা দৈর্ঘ্য, এখানে দৈর্ঘ্য স্কোয়ার কেটে একটা নিচে দৈর্ঘ্য রইল হচ্ছে। আচ্ছা, কিউ ওয়ান মাইনাস কিউ টু হচ্ছে উষ্ণতার পার্থক্য, মানে উষ্ণতার একক। আর টি হচ্ছে সময়ের একক। তাহলে এক কাছে করে নিই আমরা। যদি সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে সিজিএস পদ্ধতিতে কী হবে, সিজিএস পদ্ধতিতে কী হবে দেখো, তাপের একক মানে হচ্ছে ক্যালোরি লিখলাম। আচ্ছা, ইনটু ওপরে দৈর্ঘ্য, না দৈর্ঘ্যের একক তো কেটে গেছে, ওপরে নিচে শুধু একটা দৈর্ঘ্য আছে, তাহলে নিচে দৈর্ঘ্য লিখলাম সেমি ইনভার্স। আচ্ছা, আচ্ছা নিচে আবার উষ্ণতার এককও আছে ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, আবার সময়ের একক আছে সেকেন্ড ইনভার্স। হলো। এসআই পদ্ধতিতে নিজেরাই লিখে নিই, এসআই পদ্ধতিতে লিখে নিই। এসআই পদ্ধতিতে জুল হলো মিটার ইনভার্স। আচ্ছা, তাপের একক হচ্ছে কেলভিন ইনভার্স, আর সময়ের একক সেকেন্ড ইনভার্স। এবার একটা জিনিস বলি, আমরা এই যদি জুল আর সেকেন্ড ইনভার্স এই দুটো এক কাছে করি তাহলে একটা নতুন টার্ম পাই, তার নাম হচ্ছে ওয়াট বা ডাব্লু। অর্থাৎ কি, একক সময় কার্য করার ক্ষমতাকে ওহো বাই জুল বাই সেকেন্ড, একে বলে ওয়াট। আমরা বলি না ওয়াট ক্ষমতার একক, ওয়াট কি না একক সেকেন্ডে কত ক্ষমতা। দেখো শক্তি বাই সেকেন্ড, শক্তি বাই সময় মানে শক্তি পরিবর্তনের হার, একে ওয়াট বলে। তাহলে এই দুটোকে এক কাজে করলে আমরা কী পাচ্ছি দেখো, ওয়াট ডাব্লু, মিটারটা যেমন পড়ে এলো মিটার ইনভার্স, আর সময়ের যেমন পড়লো সেকেন্ড ইনভার্স। ঠিক আছে, তাহলে পরিবাহিতাঙ্কের এসআই একক এটাও হতে পারে জুল মিটার ইনভার্স, কেলভিন ইনভার্স আর সেকেন্ড ইনভার্স, অথবা হতে পারে ওয়াট মিটার ইনভার্স কেলভিন ইনভার্স। ঠিক আছে, তাহলে এই হলো পরিবাহিতাঙ্কের একক। সোজা জিনিস, শুধু সমীকরণটা মনে রাখা আর কি করা না এককটা বের করে নেওয়া নিজে থেকেই, মুখস্থ করার কোনো দরকার নেই। বলি, আমি উষ্ণতাটাকে কিউ ওয়ান দিয়ে প্রকাশ করেছি, এটা থিটা দিয়েও প্রকাশ করা যায়, থিটা টু থিটা ওয়ান এই দিয়েও প্রকাশ করা যায়। ঠিক আছে।